নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার আর হাসির গল্প, জাগ্রত অসুরের গল্প। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে, যদি আমার গল্প পাঠ আপনারা এতটুকুও ভালোবেসে শুনে থাকেন, তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুব মজার হাসির গল্প, জাগ্রত অসুরের গল্প। পুলিশের চাকরিতে শান্তি নেই। চাকরিতে ঢোকার আগে যদি ঘুণাক্ষরেও এটা টের পেতেন, তাহলে শান্তিবাবু কখনোই এই চাকরিতে ঢুকতেন না। মুখে ভাত দেওয়ার আগে বড় সাধ করে বাবা মা নাম রেখেছিলেন শান্তিময়, কিন্তু চাকরিতে ঢোকার পর তাঁর গোটা জীবনটাই হয়ে উঠেছে অশান্তিময়। একবার ভেবেছিলেন কোর্টে গিয়ে নামটা আইনসম্মতভাবে তিনি পাল্টে নেবেন। মনের এই ইচ্ছে তিনি তার স্ত্রীর কাছে প্রকাশও করেছিলেন, কিন্তু স্ত্রী রাজি হননি। তিনি বলেছিলেন, নাম বদলালেই কি তোমার জীবনে শান্তি আসবে? স্ত্রীর যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। তাছাড়া শান্তিময় নিজের স্ত্রীকে মান্যও করেন, কারণ তার শ্বশুরমশাই হলেন মিলিটারির লোক। পুলিশের লোক যেমন মিলিটারির লোককে সমীহ করে, তেমনি পুলিশের বউ মিলিটারির একমাত্র মেয়ে হলে তাকেও সমীহ করতে হয়। তার শ্বশুরমশাই সাধারণ লোক নন, শুধু যে মিলিটারি তাই নন, মেজাজও তাঁর পেশার মতো। সেই যে কথায় বলে না, মিলিটারি মেজাজ, ঠিক তেমনি। বিয়ের সময় যখন কন্যা সম্প্রদান করছিলেন, তখনও ট্যাঁকে নস্যের ডিবে গোঁজার মতো করে একখানা রিভলভার গোঁজা ছিল। পুরোহিত মশাই বিয়ের মন্ত্র বলছিলেন ম্যালেরিয়া রোগীর মতো কাঁপা কাঁপা গলায়। বরযাত্রীদের খাওয়ার সময় যখন আপ্যায়ন করছিলেন, তখনও তার গলায় ঝুলছিল একটা বেঁটে বন্দুক। ওই রকম বেঁটে বন্দুক পুলিশি চাকরিতে তখনও শান্তিময় দেখেননি। যখন বিয়ে করেছিলেন তখন থানার দারোগা তিনি হননি, এখন দারোগা হয়েছেন। পদোন্নতির সঙ্গে সঙ্গে অশান্তিও বেড়েছে। চুন থেকে পান খসলেই লোকে তাঁর নামে গালাগাল দেয়। স্থানীয় পত্রিকা টেনে টুনে 500 কপিও বিক্রি হয় না, কিন্তু সেও হয় কথায় নয় কথায় তাকে কাগজে কলমে তুলোধনা করে। একটা আধা শহরে একটা দুটো চুরি, এক আধটু ছিনতাই, মারদাঙ্গা এসব তো হয়েই থাকে। কোন দেশে না হয়? তাঁর এলাকাতেও হতো। ওই এলাকায় বলরাম নামে একজন লোক থাকত। তার কিছু দলবল ছিল, ফলে তার চালচলনই আলাদা। শান্তি দারোগা ওই নামেই সকলে তাকে জানত। বলরামও বলতো শান্তি দারোগা। একদিন সন্ধে শান্তি দারোগার কাছে বলরামের ফোন এলো। ফোনেই ধমক দিয়ে বলরাম বলল, শান্তিবাবু, আপনি ভেবেছেন কি আমার দলের ছেলেকে অ্যারেস্ট করেছেন? হ্যাঁ? ফোনে বলরামের গলা শুনেই মনে মনে কেঁপে উঠলেন শান্তি দারোগা। তিনি জানেন বেশি বাড়াবাড়ি করতে গিয়ে গঙ্গাপুরের দারোগা বাবুর গঙ্গাযাত্রা হয়ে গিয়েছে। পরে উপরতলার পুলিশ এসে যত তদারকি করুন, গঙ্গাপুরের দারোগা তো আর ফিরে আসেননি। অতএব তিনি যথোচিত বিনয় দেখিয়ে বললেন, ভাই বলু, আমি তো জেনে শুনে ওকে অ্যারেস্ট করিনি। কি করে জানবো বাবা? ওই গাল কাটা বিলটে তোমার লোক। হ্যাঁ, তুমি এসে ওকে নিয়ে যাও। ওকে ওকে এখনো কোনো কেস দিইনি। হ্যাঁ। বলু আসে। শান্তি দারোগার টেবিলের সামনে রাখা চেয়ারে সে বসে। দারোগার নির্দেশ দেওয়াই ছিল, তাই একজন সেপাই একখানা বড় প্লেটে 2টো রাজভোগ, 2খানা গরম সিঙাড়া আর কিছু কুচো নিমকি এনে দেয়। বলরাম অর্থাৎ বলু বলল, এসব আবার কেন? শান্তি দারোগা বললেন, বেশি কিছু নয়, সামান্য একটু জল খাবার। থানার দারোগা বলে তো আর আলাদা জগতের লোক নই।
আতিথেয়তা, ভদ্রতা এসব তো আমাদেরও আছে। বলরাম রাজভোগ মুখে তোলে। মুখে রাজভোগ থাকায় কথা সে বলতে পারে না। ততক্ষণে বলুর লোক গালকাটা বিল্টে এসে গেছে। বলু সামনের প্লেটটা হাতের ইশারায় বিল্টেকে দেখিয়ে খেতে ইঙ্গিত করে। বিল্টে কোনো রকম দ্বিধা না করে প্লেট থেকে একটা রাজভোগ মুখে দিয়ে শান্তি দারোগার দিকে তাকায়। একই রকমভাবে সকলকে খোসামত করে খাতির করে শান্তি দারোগা চালিয়ে যাচ্ছিলেন। অন্য জায়গায় গুন্ডা বদমাইশরা পুলিশকে ঘুষ দেয়, অর্থাৎ পুলিশ তাদের কাছ থেকে নাকি তোলা তোলে। কিন্তু শান্তি দারোগা তাঁর এলাকায় শান্তি বজায় রাখতে উল্টো পদ্ধতি নিয়েছেন। হ্যাঁ, তিনি নিজেই মাসের 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে 5 জনকে তোলা দেন, অর্থাৎ টাকা দেন। কারণ বলরাম, হারু মণ্ডল, কানকাটা শিবে, ল্যাংড়া কানাই, টেকো কার্তিক এই 5 জন হলো এই গ্রামের 1 নম্বর গুন্ডা। খুন, ডাকাতি, ছিনতাই সবই এরা করে। শান্তি দারোগা যখন বুঝলেন এদের প্রত্যেকেরই বড় গাছে নৌকো বাঁধা আছে এবং শান্তি দারোগার সাধ্যি নেই এদের কাউকে ধরে তার থানার লকআপে 2 ঘন্টার বেশি আটকে রাখেন, এই 2 ঘন্টার মধ্যে ফোনাফুনি চলবে এবং শেষ পর্যন্ত তার কাছে ফোনে যে অর্ডারটি আসবে তা হলো ওদের ছেড়ে দিন। হ্যাঁ, তার চেয়ে সরাসরি ওদের সঙ্গে রফা করে নেওয়াই ভালো। মাসে মাসে টাকা নাও, কিন্তু আমার এলাকায় কোনো ঝামেলা করো না। খাল পেরোলেই তো অন্য থানার এলাকা, যা খুশি ওখানে করো। আমি বরং তোমাদের খাল পেরোবার জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেব। জনগণ ভাববে তাদের সুবিধের জন্যে হলো। এই রকম ব্যবস্থা করে শান্তি দারোগা মোটামুটি ভালোই ছিলেন, কিন্তু ভালো থাকা তাঁর কপালে নেই। অশান্তি যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ে না। ওই 5 জনের সঙ্গে রফা হওয়ার পর এই এলাকায় সবে শান্তি আসছে। ঠিক তখনই নতুন বিপদ দেখা দিল। যা ঘটল সেটা খুন, ডাকাতি, লুটপাট বা মারদাঙ্গা এই সব শ্রেণীতে পড়ে না। এই নতুন বিপদের নাম অপহরণ। হ্যাঁ, হালদার পাড়ার যোগেন হালদারকে অপহরণ করা হলো। ফোনে বলা হলো, 3 দিনের মধ্যে 3 লাখ টাকা না পেলে আপনারা যোগেন হালদারের লাশ পাবেন। হালদার পাড়ার লোক এবং যোগেন হালদারের স্ত্রী এসে শান্তি দারোগাকে ধরলেন। শান্তি দারোগা তো এসব ব্যাপারের কিছুই বুঝতে পারছেন না। তিনি বাধ্য হয়ে বলরাম সহ 5 গুন্ডাকে খবর দিলেন, তাদের সাহায্য চাইলেন। টেকো কার্তিক তার টাক মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল, এসব ছেঁচড়া মতো আমাদের গায়ে ছিল না। হিম্মত থাকে তো খুন করো, বোম মেরে বাড়ি উড়িয়ে দে। সেসব না করে একটা বুড়োকে আটকে রেখে টাকা চাইছে। ছি 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 ছি, এটাকে কি ভদ্রভাবে উপার্জন বলে? হ্যাঁ, সবাই ভাবছিল, ভেবে যাচ্ছিল। শান্তি দারোগা বললেন, আমি কিন্তু বাবা তোমাদের ভরসায় হালদার বাবুর বাড়ির লোককে আশ্বাস দিয়ে যাচ্ছি। হ্যাঁ। বলরাম বলল, একটা প্ল্যান মাথায় এসেছে। ওদের ফোনের কাছে আমি গিয়ে বসবো, আপনি শুধু বলবেন এসব প্ল্যান আপনার। শান্তি দারোগা আশা এবং আশঙ্কায় দুলতে দুলতে বললেন, কোনো অঘটন হবে না তো বাবা? বলরাম বলল, না না। বলরাম গিয়ে যখন ফোনের সামনে বসল তখন যোগেন হালদারের স্ত্রীকে বলরাম বলল, মাসিমা, আমি আপনাকে যা শিখিয়ে দেব তাই বলবেন, তারপর ফোনটা আমাকে দেবেন। বলরাম পাশের ঘরে গিয়ে যোগেন হালদারের স্ত্রীকে বোঝাতে বোঝাতেই একটা ফোন এলো। স্ত্রী ফোন ধরলেন, চোখের ইশারায় বুঝিয়ে দিলেন অপহরণকারীদের ফোন। বলরামের শেখানো মতো স্ত্রী বলতে লাগলেন, টাকা পয়সা কিচ্ছু নেই, কিছুই দিতে পারবো না। তাতে যদি ওকে খুন করে দাও তাহলে বেঁচে যাই। রাত দিন ওই বুড়োর খিটখিটানি শুনতে আর ভালো লাগছে না। খুন করার পর লাশ পাঠাবার দরকার নেই, শুধু খবরটা দিলেই হবে। আমাকে আবার বিধবার সাজ কিনতে হবে তো।
হ্যাঁ, কি বললে? ব্যবসার টাকা? সবই তো ব্যাংক থেকে ধার করা। ধার শোধ হয়নি বলে ব্যাংক সব ক্রোক করে নিচ্ছে। কোর্টের নোটিশও এসে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না? তবে তবে এই নাও বাবা, এই নাও, ব্যাংকের লোক বসে আছে, তার সঙ্গে বরং কথা বলো। হালদার গিন্নি ফোনটা বলরামকে দিলেন। বলরাম ফোন ধরে বলল, নমস্কার স্যার, শুনুন, যোগেন হালদারকে আপনারা মেরে ফেললেও আমাদের কোনো ক্ষতি নেই। কোর্ট থেকে অর্ডার বেরিয়ে গিয়েছে, উনি বেঁচেই থাকুন আর মারাই যান, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আপনাদের একটা লাভের সন্ধান দিতে পারি। আপনি মিনিট 5 পরে আমার মোবাইলে ফোন করুন। নম্বরটা হচ্ছে। বলরাম যখন নম্বরটা বলছিল তখন ঘরে ঢুকলেন শান্তি দারোগা। বলরাম ফোনটা ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, এইবার খেলাটা দেখুন। টেকোরা এসে গিয়েছে? শান্তি দারোগা বললেন, হ্যাঁ, বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছে। সকলেই অপেক্ষা করছিল বলরামের মোবাইলে কখন ফোনটা আসে। শান্তি দারোগা বললেন, ভাই বলু, ফোনটা আসবে তো? বলরাম উত্তর দেওয়ার আগেই তার মোবাইলে ফোন এলো। বলরাম বলল, স্যার, তখন ফোনে কথাটা বলতে পারিনি, কারণ আমি ছিলাম মিস্টার হালদারের স্ত্রীর সামনে। এখন এখন আমার গাড়িতে। আপনারা তো 3 লাখ চেয়েছেন, আমি আপনাদের 5 লাখ দেব। হালদার বাবুকে আমাকে দিন। ওদিক থেকে প্রশ্ন এলো, আপনি নিয়ে কি করবেন? বলরাম উত্তর দিল, আমি বিদেশে লোক পাচার করি। হালদার বাবুর জন্য ডলারে আমি যা পাবো, ভারতীয় মুদ্রায় তার মূল্য 8 লাখ। শুধু শুধু পুলিশের ঝামেলায় পড়বেন কেন? নিরাপদে বিজনেস করুন। বাঁ হাতে হালদার বাবুকে নেব, ডান হাতে আপনাকে 5 লাখ দেব। ওদিক থেকে আবার একটা প্রশ্ন আসতেই বলরাম বলল, আমি যত লোক বিদেশে পাচার করি তারা সকলেই নানা ব্যাপারে প্রশিক্ষণ পান। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই সারা পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আমরা পাল্টা একটা জঙ্গি সংগঠন তৈরি করছি। হালদার বাবুর একটা বিশেষ ক্ষমতা আছে, এটা পরীক্ষায় প্রমাণিত। মানবদেহে মোট 206টি হাড় ও 520টি মাংসপেশি আছে। তার মধ্যে 140টি হাড়ে এবং 320টি মাংসপেশিতে এমন কয়েকটি বিস্ফোরক পদার্থ বিশেষ এক ধরনের ইঞ্জেকশনের মাধ্যমে ঢোকানো আছে, তাতে কলকাতার মতো একটা শহরের অন্তত 3 ভাগ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এমন মানুষকে খুন করতে গেলে খুনিরা শুকনো পাতার মতো জ্বলতে থাকবে। কোনো একটি জঙ্গি সংগঠনের কাছে হালদার বাবুর দাম কত তা জানেন কি? 1 কোটি টাকা। হ্যাঁ। ওদিক থেকে আবার একটা প্রশ্ন আসতেই বলরাম বলল, সেই জঙ্গি সংগঠনের ঠিকানা আমি জানি না। আমার ঠিকানা খুব সহজ। আপনারা যেখানে আছেন তার 100 গজের মধ্যে। আমাদের সঙ্গে ব্যবসা করলে 3 থেকে 5 লাখ করে পাবেন। হ্যাঁ, মাল যোগাবেন আপনারা, টাকা দেব আমরা। তারপর নিচু স্বরে কিছু কথা হলো। ফোন ছেড়ে দিয়ে বলরাম বলল, ওদের হদিশ পেয়ে গিয়েছি। আমার সঙ্গে টেকো কার্তিক যাবে, আর যা যা করতে হবে সেটা আজ রাতেই সকলে মিলে ঠিক করে ফেলব। হালদার বাবুর অপহরণকারীরা সম্ভবত পেশাদার ছিল না। বলরামের কথায় রাজি হয়ে নিউ টাউনের নির্জন রাস্তায় নবাবপুরের মোড়ে একটা ভাড়া করা গাড়িতে অপেক্ষা করছিল। বলরাম আর টেকো কার্তিক গিয়ে হাজির হলো সন্ধ্যের পর। জায়গাটা নির্জন। মোড়ে একটা চায়ের দোকান ছিল, তাও বন্ধ। বলরাম গাড়ি থেকে নামতেই অপহরণকারীদের মধ্যে থেকে একজন নেমে এসে বলল, 5 লাখ এনেছেন তো? বলরাম বলল, অবশ্যই। এসব কাজে কথার দামটাই হলো আসল। হালদার বাবু কোথায়? ওরা উত্তর দিল, গাড়িতে। বলরাম বলল, ওকে গাড়ি থেকে নামতে বলুন।
আমাদের গাড়িতে ওকে বসিয়ে দিন। ওরা বলল, কিন্তু তার আগে টাকা চাই, টাকা কই? বলরাম বলল, এসব কাজে ধার বাকি চলে না তা জানি, আমাদের তো সারা দেশেই এজেন্সি আছে, সেখানে অবশ্য ক্রেডিট কার্ড চলে, আপনাদের চলে কি? ওরা বিরক্ত গলায় বলল, না, এখানে দাঁড়িয়ে ন্যাকামি করার সময় নেই, টাকা বের করুন। বললাম। বলরাম তার অ্যাটাচি বের করে ডালা খুলে ব্যাগ ভর্তি টাকা দেখালো, সব 1000 টাকার নোটের বান্ডিল। ওদের যে লোকটা গাড়ি থেকে নেমে কথা বলছিল, এবার তার ইশারায় হালদারবাবু গাড়ি থেকে নামলেন। টেকো কার্তিক গিয়ে হালদারবাবুকে নিয়ে নিজেদের গাড়িতে এলো। হালদারবাবু বলুদের গাড়িতে উঠে যাওয়ার পরই ওদের আরও 2 লোক তাদের গাড়ি থেকে নেমে কর্কশ গলায় বলল, টাকা দিন, হ্যাঁ টাকা দিন। বলু অ্যাটাচিটা ওদের একজনের হাতে দিয়ে বলল, আমাদের সঙ্গে ব্যবসা করলে 1 বছরের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন, যদি রাজি থাকেন তাহলে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এই ডায়েরিতে লিখে দিন, এই নিন, কলম নিন। ওরা কাগজের প্যাড আর কলমটা নিয়ে লিখতে লাগলো। বলুদের গাড়িটা হালদারবাবুকে নিয়ে ব্যাক করে একটু পিছিয়ে গেল। টেকো কার্তিক তার মোবাইলটা নিয়ে বলল, আমাদের এজেন্টকে ফোন করি। টেকো কার্তিক একটু সরে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে কি যে করলো কে জানে, হঠাৎ করে ওদের গাড়িটা রাস্তা থেকে 2 হাত উপরে উঠে বিকট শব্দ করে নিচে আছড়ে পড়ে জ্বলতে আরম্ভ করলো। বলুদের গাড়ি যখন স্টার্ট দিচ্ছে তখন ওরা হতভম্বের মতো দাঁড়িয়ে। বলু বলল, ওই অ্যাটাচির সব কটা নোট জাল, একটু অপেক্ষা করুন, আপনাদের সেবার জন্য শান্তি দারোগার বড় গাড়ি আসছে। ওরা দেখল কালো রঙের পুলিশ ভ্যানটা তাদের দিকে এগিয়ে আসছে। অন্যদিক থেকে বন্দুক উঁচিয়ে আসছে একটা বড় জিপ গাড়ি। ওরা অসহায়ের মতো দাঁড়িয়ে রইল, দৌড়ে পালাবার উপায় নেই। দুদিক থেকে পুলিশের গাড়ি ধেয়ে এসে কাছে দাঁড়িয়েছে। পুলিশের দল লাফ দিয়ে গাড়ি থেকে নামছে, তাদের ভারী বুটের আওয়াজে যেন বুকের পাঁজর ভেঙে যাচ্ছিল। এই ঘটনার পর শান্তি দারোগার খুব খ্যাতি হলো। সকলের মুখে মুখেই শান্তি দারোগার জয়গান। স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তার স্ত্রী এবং পরিবারের সকলেই খুশি। হালদার পরিবার থেকে বলুকে 5000 টাকা দেওয়া হলো। সেই টাকা দিয়ে ওরা 5 জনে মিলে পিকনিক করলো। অবশ্য পিকনিকের অনেক জিনিসই ওদের কিনতে হলো না। মাঠে চড়ছিল হরিদত্তের পাঁঠা। সামনে দুর্গাপুজো, তারপরেই কালী পুজো। কালী পুজোর সময় কালো পাঁঠার খুব দর হয়, সেই ভেবেই পাঁঠাটা বড় করছিল। গালকাটা বিলটে ওটাকে পাঁজা খোলা করে ধরে নিয়ে এলো। মাছ এলো ছিদামের আড়ত থেকে। বলুর কথা, এগুলো সবই ভালোবাসার দান। এই ভালোবাসার দানগুলো কাউকে যেচে এসে দান করতে হলো না। বলু আর টেকো কার্তিকের ছেলেরা গিয়েই দান নিয়ে এলো। শান্তি দারোগা অনেক দিন পর প্রাণ খুলে একটু হাসবার অবকাশ পেলেন। জিপ গাড়ি করে যাতায়াতের সময় তিনি টের পেতেন তাঁর দিকে অনেকেই বেশ সম্ভ্রমের চোখে তাকাচ্ছে, কিন্তু এই সুখও বেশি দিন ভোগ করতে পারলেন না। পঞ্চমীর সন্ধে দুঃসংবাদটি এলো। এমন একটা সংবাদের জন্য শান্তি দারোগা মোটেই প্রস্তুত ছিলেন না। পঞ্চমীর সন্ধে সবে উত্তীর্ণ হয়েছে। রাস্তায় রাস্তায় রং বেরঙের আলো জ্বলছে, কোথাও বাজছে ঢাক, কোথাও বা মাইক। এমন সময় বলরাম তার ছেলেদের নিয়ে এসে উপস্থিত। বলরাম রীতিমতো উত্তেজিত। শান্তি দারোগা বলরামের মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বাবা বলু? বলরাম বলল, সর্বনাশ হয়ে গিয়েছে শান্তিদা। শান্তি দারোগা বললেন, কেমন সর্বনাশ? বলরাম বলল,
ঘণ্টা তিনেক আগে প্যান্ডেলে ঠাকুর এসেছে, জনা তিনেক ছেলে প্যান্ডেলে ডেকোরেশনের কাজ করছিল। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়, আর সেই সময় দুটো ছেলে রিভলভার দেখিয়ে আমাদের প্যান্ডেল থেকে অসুরটাকে ছিনতাই করে নিয়ে যায়। শান্তি দারোগা যতটা না দুঃখিত তার চেয়ে অবাক হলেন বেশি। জগৎ সংসারে কত রকমের জিনিস চুরি ছিনতাই হয়, কিন্তু প্যান্ডেল থেকে অসুর ছিনতাই তিনি তো বটেই, তার 14 পুরুষও কখনো শোনেননি। তিনি চোখ কপালে তোলার ভঙ্গি করে বললেন, বলো কি, প্যান্ডেল থেকে অসুর ছিনতাই? বলুর দলের একজন ছেলে বলে উঠল, আর সেই জন্যেই বলেছিলাম বলুদা, এক চালার ঠাকুর অর্ডার দিন। এক চালার ঠাকুর হলে অসুরটাকে ছিনতাই করতে পারতো না। বলু বলল, এবার চমক দেওয়ার জন্য ঠাকুরের ডিজাইন অন্যরকম করেছিলাম। অসুর তো মার ত্রিশূলে বিদ্ধ ছিল না, সকলেই যেমন আলাদা আলাদা তেমনি অসুরও আলাদা। হাতে একটা তলোয়ার নিয়ে মার দিকে ধেয়ে যাচ্ছে। বেচারি একা ছিল, তাই তুলে নিয়ে গিয়েছে। এখন অসুর ছাড়া কেমন করে পুজো হবে? শান্তি দারোগা বললেন, কুমোরটুলি গিয়ে একটা সিঙ্গেল অসুরের খোঁজ করো না। বলু বলল, সে কি করিনি ভেবেছেন? সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কারো কাছে খুচরো অসুর নেই। অর্ডার দেওয়া অসুর সব বিক্রি হয়ে গিয়েছে। এখন অসুর পাই কোথায়? আগামীকাল মহাষষ্ঠী। এই রকম সমস্যার কথা শান্তি দারোগা তাঁর দীর্ঘ কর্মজীবনে কখনোই শোনেননি। তিনি ভাবতে লাগলেন। যদিও ভেবে এই সমস্যার কোনো কুল কিনারা হবে না, তবুও তিনি বলুদের সামনে ভাবনার ভাব করতে লাগলেন। এই সময় মোটর বাইকে করে টেকো কার্তিক এসে উপস্থিত। সে বলল, বলু, আমার মনে হচ্ছে এটা ওদের দলের কাজ। শান্তি দারোগা বললেন, কাদের দলের? টেকো কার্তিক বলল, ওই যে যারা হালদার বাবুকে অপহরণ করেছিল। বলু আর আমি এবার একসঙ্গে দুর্গা পুজো করছি তো, তাই আমাদের শায়েস্তা করার জন্য বদলা নিল। আমার মনে হয় কালী পুজোতেও একটা কিছু করবে। বলু বলল, আগে থেকে আঁচ পেলে তো ব্যবস্থা নিতাম। বেটারা বদমাস, বুড়ো, মাটির অসুর এইসব ছিনতাই করে। সাহস থাকলে আমাকে ছিনতাই করো না, আমাকে। শান্তি দারোগা ঘন ঘন টেকো কার্তিকের দিকে তাকাচ্ছিলেন। এবার তিনি বললেন, হাতে তো সময় বেশি নেই, আগামীকালই তো বোধন। রাত পোয়ালেই পুজোর ক্রিয়াকর্ম শুরু হবে। এখন পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু হয়। বলু বলল, শুরু হয় কি বলছেন? শুরু হয়ে গিয়েছে। আমরা তো পর্দা ফেলে ঠাকুর ঢেকে রেখেছি, কিন্তু এভাবে কদিন ঢেকে রাখবো? শান্তি দারোগা বললেন, তাই বলছি কি, এই কটা দিনের জন্য যদি আমার প্রস্তাব মতো কাউকে কাউকে ধরো টেকো কার্তিককে অসুর সাজিয়ে কাঠামোয় বসিয়ে দাও, তাহলে কোনো মতে পুজোটা উতরে দেওয়া যায়। ওকে ওকে খারাপ মানাবে না। সকলেই টেকো কার্তিকের দিকে তাকালো, কিন্তু টেকো কার্তিক প্রবল আপত্তি তুলে বলল, এসব হয় নাকি? অসুর সেজে ষষ্ঠী থেকে দশমীর সন্ধে পর্যন্ত একভাবে থাকা যায়? অসম্ভব ব্যাপার। শান্তি দারোগা চেয়ার থেকে উঠে এসে টেকো কার্তিকের হাতটা ধরে অনুনয় করে বললেন, বাবা কার্তিক, বাবা কার্তিক, তুমিই পারো মায়ের পুজো রক্ষা করতে। নইলে নইলে সিঙ্গেল এক পিস অসুরের জন্যে পুজো বন্ধ হয়ে যাবে। এবার বলুর দলের ছেলেরা সকলেই বলতে লাগলো। গালকাটা বিল্টে কার্তিকের পায়ে ঝাঁপ দিয়ে পড়ে বলল, কেতোদা, কেতোদা, তুমি আমাদের বাঁচাও কেতোদা। তুমি আমাদের কাছে অমর হয়ে থাকবে, অমর। বলুও এবার কার্তিকের হাত দুটো ধরে বলল, কেতো, এটা তো তোরও পুজো কেতো।
রাজি হয়ে যা ভাই, রাজি হয়ে যা। আমার মান, পাড়ার মান, দেশের মান, এমনকি মা দুর্গার মান রক্ষা করার দায়িত্ব তোর হাতে। রাজি হয়ে যা কে তো, রাজি হয়ে যা। কার্তিক নিজের মাথায় হাত বুলিয়ে বলল, এই টাক মাথায় আমাকে অসুর মানাবে কেন? বলু বলল, টাক ঢাকার ব্যবস্থা আমি করব, এমন করে দেব যে পাবলিক তোকে চিনতেই পারবে না। অনেক সাধাসাধির পর কার্তিককে রাজি করানো গেল। শর্ত হলো 1 ঘন্টা পর পর পর্দা টেনে দিতে হবে, তখন কার্তিক একটু বিশ্রাম করবে। সেই শর্তে সকলেই রাজি। খানদশের ছবি দেখে কার্তিক অসুরের ভঙ্গি নকল করল। মহাষষ্ঠীর দুপুরের আগেই কোঁকড়ানো চুল নিয়ে এলো বলু। মাথায় পরবার আগে কার্তিক বলল, এটা কি কিনলে নাকি? বলু বলল, এখন চিতপুরে গিয়ে রেডিমেড চুল পাওয়া কঠিন। বাজারের মধ্যে যে গন্ধেশ্বরী ভাণ্ডার, আর তার বড় ছেলের মাথায় এটা ছিল, ওর টাক মাথা, ওর উইকটাই নিয়ে এলাম। দিনে 70 টাকা ভাড়া। মহাজন টাকার জন্য লোক পাঠাচ্ছে, তাই পুজোর কটা দিন পরচুলা খুলে দোকানে বসলে মহাজনের লোক আর চিনতেও পারবে না, আর তাগাদাও করবে না। মহাষষ্ঠীর সন্ধে থেকেই সামনের কালো পর্দা সরে গেল। দিব্যি মানিয়েছে টেকো কার্তিককে। মাথায় পরচুল, লম্বা জুলফি আর মোটা গোঁফ থাকায় কেউ আর চিনতে পারছে না। মহাষষ্ঠীর রাত কোনো মতে কাটল। সপ্তমীর দিন সকাল থেকেই প্যান্ডেলে বেশ ভিড়। প্রথমে পুরোহিত দেখলেন মহিষাসুর দিব্যি হাত বাড়িয়ে একখানা জল ভরা সন্দেশ মুখে দিল। এও কি সম্ভব? মাতৃমন্ত্রে মা না জেগে অসুর জাগ্রত হয়ে উঠল নাকি? হ্যাঁ, মনে মনে ভীত হলেন পুরোহিত। এর একটু পরেই বাজারের চায়ের দোকানের ভূত বলে উঠল, এই অসুরটা আমাকে চোখ মারছে, হ্যাঁ চোখ মারছে। ক্রমে ক্রমে যা প্রচার হলো তা হচ্ছে বলুদের শক্তি সংঘের অসুর জাগ্রত হয়ে গিয়েছে। সে হাত বাড়িয়ে সন্দেশ খাচ্ছে, ভূতকে চোখ মারছে, এমনকি দক্ষিণা ও প্রণামী বাবদ দেওয়া টাকা আর বস্ত্র তুলে নেওয়ার সময় শক্তি সংঘের অসুর হাত বাড়িয়ে পুরোহিতের কাছা ধরে টেনেছে। শুধু তাই নয়, পুরোহিতের হাত থেকে টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বলু এতে অবাক হলো না। কেতোর শর্তের মধ্যে ছিল মায়ের সামনে যা টাকা পয়সা পড়বে সব কেতো নেবে। অসুরকে ধুতি না দিয়ে জিন্সের প্যান্ট পিস দিতে হবে। যেহেতু কেউ কখনো অসুরকে কেন কোনো দেবতাকেই প্যান্টের পিস দেয়নি, তাই বলুর শক্তি সংঘের পুজোয় প্যান্টের পিসটা একটা প্যাকেটে মুড়ে দেওয়া হয়েছিল। পুরোহিত মশাই ওটি হাতে নিতেই অসুররূপী কেতো সবেগে কেড়ে নিয়েছে। কিন্তু এসব কথা সাধারণ মানুষ জানবে কেমন করে? তারা জানল এবং প্রবলভাবে বিশ্বাসও করল যে শক্তি সংঘের অসুর জাগ্রত হয়ে গিয়েছে। পাড়ার পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞানী বলে যাঁরা পরিচিত তাঁরা বলেছেন ঘোর কলি এবং কলির অবসান হবে। ওদিকে গণেশ দুধ খেয়ে শক্তি সঞ্চয় করবেন। সমুদ্রের জল মিঠে হয়ে যাচ্ছে এবং অসুর জাগ্রত হচ্ছে। কলির অবসান হবে মহাপ্রলয়ের মধ্যে দিয়ে। পাশবালিশের মতো মোটা একটা মাটন রোল খেতে খেতে প্রমোটার রঞ্জিত সরকার বলল, মহাপ্রলয়টা ঠিক কবে থেকে শুরু হবে? আমার 2টো বিল্ডিং এখনো হাফ ডান, কাছাকাছি সময়ের মধ্যে হলে ওটার কমপ্লিট করব না। গন্ধেশ্বরী ভাণ্ডারের বড় ছেলের নাম গুরুপদ। সে রোজ 2বার করে এসে তার উইকটা দেখে যায়। অষ্টমীর রাতে সন্ধি পুজোর সময় বিশ্রী একটা ঘটনা ঘটে গেল। পুরোহিত টের পেলেন ধূপ, চন্দন, ফুল ইত্যাদির গন্ধ ছাপিয়ে কিসের একটা উৎকট গন্ধ আসছে। পুরোহিত মশাই এদিক ওদিক তাকালেন, পরে বললেন, কিসের একটা গন্ধ আসছে?
ঢাকির সঙ্গে কাঁসি বাজাতে যে ছেলেটি এসেছিল সে জবাব দিল, হ্যাঁ, অসুর বিড়ি খাচ্ছে। পুরোহিত মশাই অসুরের দিকে তাকালেন। অসুরের ঘাড়টা ঘোরানো, মানে অন্যদিকে মুখ করে বিড়ি টেনে যাচ্ছে। পুরোহিত মশাই পুজো ছেড়ে উঠে আসতে চাইলেন, কিন্তু পারলেন না। স্বয়ং অসুর তাকে একটা হ্যাঁচকা টানে আসনে বসিয়ে দিয়ে কড়া গলায় বলল, কেটে পড়ছেন কেন? হ্যাঁ, দশমীর আগে কেটে পড়লে আপনার লাশ গঙ্গায় ভাসবে। পুরোহিত মশাই কাঁপতে কাঁপতে বসে পড়লেন। তিনি ভেবে পেলেন না এমন কোন মন্ত্র তিনি এখানে পাঠ করেছেন যে অসুর জাগ্রত হয়ে উঠেছে। শুধু কি জাগ্রত, হ্যাঁ, কাছা ধরে টানাটানি, হাত ধরে হ্যাঁচকা মারা, এখন আবার হুমকি। এটা কি তার পুণ্যের ফল না পাপের ফল? এরকম অঘটন একটু আধটু যে ঘটবে সে কথা বলু ও তার ছেলেরা জানত, তাই তারা খুব চিন্তিত হলো না। গন্ধেশ্বরী ভাণ্ডারের বড় ছেলে গুরুপদ প্যান্ডেলে এসে শুধু অসুর দেখে আর বলুকে বলে, ভাই ভাই, দশমীর দিন আমার কথাটা মনে রেখো, হ্যাঁ। নবমীর রাতে শান্তি দারোগা সস্ত্রীক ঠাকুর দেখতে এলেন। অসুরের ব্যাপারটা তো তাঁর জানা, কিন্তু তার স্ত্রী জানেন না। শান্তি দারোগাকে দেখেই অসুর হেসে উঠল। শান্তি দারোগা মনে মনে বিব্রত হলেও অবাক হলেন না। তার স্ত্রী যেই অসুরের দিকে তাকালেন, অমনি টেকো কার্তিক নিজেই একটা হাত তুলে নমস্কার করার ভঙ্গিতে কপালে ঠেকালো। দারোগার বউ বিস্ময়ে ভয়ে অদ্ভুত এক উত্তেজনায় স্বামীর হাত জাপটে ধরে বললেন, হ্যাঁ, লোকেরা তো ঠিকই বলছে, হ্যাঁ, অসুর তো জেগে উঠেছে, কিন্তু কিন্তু অসুর তোমাকে আর আমাকে চিনল কেমন করে, হ্যাঁ? শান্তি দারোগা বললেন, আমাকে তো মর্তে অসুরদের নিয়েই চলতে হয়, তাই পুরাণের অসুররাও আমাকে আর তোমাকে চেনে। হ্যাঁ, স্বজাতি তো, স্বর্গে আর মর্তে তাই তফাৎ নেই। হ্যাঁ, দশমীর দিন ঠাকুর যখন লরিতে উঠছে তখন অসুর নিজেই লরির পাল্লা ধরে উঠে পড়ল। গন্ধেশ্বরী ভাণ্ডারের বড় ছেলে গুরুপদ নিজের গরজেই প্রতিমা ভাসানে গঙ্গার ঘাটে এলো। ওর মুখে একই কথা, বলুদা বলুদা, মনে করে কার্তিকদার মাথা থেকে আমার উইগটা খুলে নিও। হ্যাঁ। বলু বিরক্ত হয়ে বলল, একই কথা তো সপ্তমীর সকাল থেকে বলে যাচ্ছিস। হ্যাঁ, বলছি তো ভয় নেই। পুলিশ, ক্লাবের ছেলেরা এবং অন্য বারোয়ারি পুজোর লোকজন মিলে এমন তাড়া দিতে শুরু করলো যে থাকতে না পেরে বলু হাত চালালো। ব্যাস, মারামারি লেগে গেল। টেকো কার্তিকের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। হাতে ছিল টিনের পাতলা তরোয়াল। তাই নিয়ে লরির উপর থেকে শক্তি সংঘের অসুর রে রে করে ঝাঁপিয়ে পড়ল পুলিশের উপর। কাঠামো ছেড়ে অসুর পুলিশ পেটাচ্ছে। এই দৃশ্য দেখে সকলেই স্তম্ভিত। এরই মধ্যে ঠাকুর কোনো মতে ভাসান হলো। টাক মাথা নিয়ে কার্তিক যখন জল থেকে উঠে এলো, গুরুপদ তখন বলল, কেতুদা, আমার চুল কোথায়? কার্তিক এক ধমকে তাকে থামিয়ে দিয়ে বলল, দেখছিস মার দাঙ্গা লেগে গিয়েছে, এখন চুল কোথায় গিয়েছে কে জানে। হ্যাঁ, পুজো মিটে গিয়েছে কবে। গন্ধেশ্বরী ভাণ্ডারের বড় ছেলে চুলের জন্য থানায় চুল অপহরণের ডায়েরি করলেও রোজ গিয়ে বাবুঘাটে বসে থাকে। যদি জোয়ারের জলে তার সাধের উইকটি ভেসে আসে, এখনো সে বসেই আছে। তার প্রতীক্ষা শেষ হয়নি।